হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও স্পেশালি কিট্টুও খুব ভালো আছে। আর এর আগের ব্লগে দেখেছিলাম ওই 21 থেকে 22 দিনের নিউবর্ন কিট্টুকে নিয়ে আমার সারা দিন কীভাবে একা একা কেটেছিল। কারণ এখন থেকে ওর বাবা রোহন অফিস যাওয়া শুরু করে দিয়েছে, তাই এখন থেকে ওই কম করে হলেও সপ্তাহে 3 দিন তো অফিস যাবেই। তো ওই 3 দিন ছোট্ট মেয়েকে নিয়ে বাড়িতে আমি একা একাই থাকবো। সব কিছু এখন একা একাই সামলানো শিখে নিতে হবে আমাকে। তো যাই হোক, এর আগের ব্লগে তো আমরা সারাদিন কেমন করে একা একা কাটিয়েছি মা মেয়ে মিলে দুজনে বাড়িতে, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে চলুন আপনাদের সাথে শেয়ার করি যে নিউবর্ন বেবিকে নিয়ে আমাদের বিকেল থেকে রাতটা কেমন করে কেটে যায়। এই তো কিছুক্ষণ আগেই রোহন অফিস থেকে ফিরে এসেছে, আর যখনই ওর অফিস থেকে ফেরার সময় হয়ে যায় আমি তো ঘড়িতে দেখে সময় গুনতে থাকি যে কখনো বাড়িতে পা রাখবে আর আমি ছোট্ট কিট্টুকে ওর কোলে ধরিয়ে দেব। তো যাই হোক, আজকে আবার অফিস থেকে রোহন কিট্টুর জন্য কিছু গিফট এনেছে, ওর কলিগরা ওর জন্য পাঠিয়েছে। ওই তো ওর অফিসের লোগো দিয়ে একটা পিঙ্ক আর সাদা রঙের রম্পার, আর সাথে একটা কার্ড ছিল। সেই কার্ডের মধ্যে সব ওর টিম মেম্বাররা প্রচুর মেসেজ লিখে দিয়েছে। বেশ সুন্দর গিফটটা হয়েছে, কিন্তু জামাটা ধুয়ে এর মধ্যেই পরিয়ে ফেলতে হবে, নাহলে 2-3 দিন পরেই দেখবো জামাটা পরানোর আগেই ও ছোট হয়ে গিয়েছে। কারণ যা দেখতে পাচ্ছি বাচ্চারা খুব তাড়াতাড়ি এই সময় বেড়ে ওঠে। আমরা তো কিট্টুকে দেখেই বুঝছি যে সময় ওকে হসপিটাল থেকে নিয়ে এসেছিলাম কত জামা কাপড় ওর বড় হতো, আর যে সময় এই ভিডিওটা দেখছেন ওর বয়স ওই 22 থেকে 23 দিন হবে। এরই মধ্যে 2-1টা জামা দেখতে পাচ্ছি, আর কয়েকদিনই হয়তো পরতে পারবে, তারপরেই হয়তো ছোট হয়ে যাবে। সেজন্যই রোহনের কাছে কয়েকদিন ধরেই নাকি ওর ম্যানেজার বারবার করে জানতে চাইছিল যে ও কবে আবার অফিস যাওয়া স্টার্ট করবে এই জামাটা দেওয়ার জন্য। এর মধ্যে যদি ও অফিস যাওয়া না স্টার্ট করতো তাহলে নাকি উনি বাড়িতেই এটা কুরিয়ার করে দিতেন। ওই যে বললাম খুব তাড়াতাড়ি জামা কাপড়গুলো ছোট হয়ে যায় এই ভয়ে। তো যাই হোক, এখন তো রোহন বাড়িতে ফিরে এসেছে। এই তো কিট্টুর বাবার সাথে ঘুম ঘুম চোখে 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 কিছুটা কথা বলে নিচ্ছে। স্মাইল মামা, স্মাইল। কি হয়েছে তোর আজকে? আমি খুশি। ওই নিউবর্ন বেবিকে নিয়ে আমি যে 2 দিন ধরে সারাদিন একা একা রয়েছি আমার কোনো অসুবিধা হয় না, ও বেশ ভালো মতো করেই থেকে যায়। তবে ছোট বাচ্চাকে নিয়ে সব থেকে কষ্ট এবং কঠিন সময়টা আমাদের যায় ওই সন্ধ্যে 7টা-8টা থেকে শুরু করে রাত 11টা-12টা অবধি। মানে এই সময়টা এলে আমরা রীতিমতো দুজনেই আতঙ্কে থাকি, কারণ পার্টিকুলার এই সময়টাতেই কিট্টু এত জোরে কান্নাকাটি শুরু করে দেয় যে ওকে সামলানো খুব মুশকিল হয়ে যায়। তো এই সন্ধ্যে থেকে রাত অবধি 4-5 ঘন্টাও আমাদের এইভাবেই কোলে কোলেই থেকে যায়। কখনো মিউজিক বাজিয়ে লাইট দেখিয়ে ওকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করি, হয়তো 5 মিনিট চুপ থাকে, আবার 15-20 মিনিটের জন্য এত চিৎকার করে কাঁদবে তখন ওর কানের সামনে আমরা যাই বলি না কেন ওই হোয়াইট নয়েজ যেগুলো রয়েছে, যেগুলো শুনলে পরে বাচ্চাটা সাথে সাথে শান্ত হয়ে যায়, সেগুলো চালালে পরেও কোনোভাবেই ওকে কন্ট্রোল করা যায় না, কারণ এত চিৎকার করে যে নিজের কান্নার সাউন্ড ছাড়াও কিছুই শুনতে পারে না। তো এই সময়টা আমাদের এত অসহায় লাগে, প্রথম তো খুব ভয় পেয়ে যেতাম, এত জোরে কাঁদছে এই দেখে প্যানিক করে ফেলতাম। আর কোনো দিন তো এত টায়ার্ড হয়ে যেতাম, ডিনার বানানো তো দূরের কথা, রাতের খাওয়ারও শক্তি থাকতো না। তো এই 2-1 দিন ধরে ওকে আমরা প্যাসিফায়ারও ট্রাই করেছি, কারণ এই বাইরের দেশে বাচ্চাগুলোকে দেখেছি মুখের মধ্যে প্যাসিফায়ার নিয়ে ঘন্টার পর ঘন্টা ওরা চুপ করে থেকে যায়। তাই অনেকের সাজেশনে আমরাও কিট্টুকে ভাবলাম প্যাসিফায়ার দিয়ে দেখি এই বিকেলের টাইমটা অন্তত কিছুক্ষণ হলেও চুপ থাকে কিনা। তো এই 2-3 দিন ধরে ট্রাই করছি, কখনো জিভ দিয়ে ঠেলে ফেলে দিচ্ছে, আবার কখনো মানে খুব কম সময়ের জন্য হয়তো 10 থেকে 15 মিনিটের জন্য মুখে নিয়ে বসে থাকছে। তোকে আমরা জোর করিনি, কিন্তু ওই 10 থেকে 15 মিনিটের জন্য যখন ও মুখে নিয়ে একটু চুপ থাকছে তখন এই কয়েক মিনিটের জন্য হলেও আমরাও খানিকটা রিলিফ পাই, আর মনে হয় না এখনো আমরা এই পৃথিবীতেই রয়েছি, অন্য কোনো গ্রহে হারিয়ে যাইনি। তো যাই হোক, ডক্টররা বলে প্রথম 3 মাস এটা হওয়া নাকি খুব স্বাভাবিক, অনেক সময় ওদের পেন হয়, ক্র্যাম্প হয়, কিন্তু প্রত্যেক দিন ফিক্সড একটা টাইম থেকে আরেকটা টাইম অবধি এতটা পেন হওয়া তো সম্ভব নয়। কখনো আবার এখানকার ডক্টররা বলে যে সারাদিনের স্ট্রেসটা নাকি ওরা কীভাবে রিলিজ করবে সেটা একটা টাইমে বুঝতে পারে না, তাই ভাবে চিৎকার করে কেঁদে ওঠে। আর আমি ভাবি এত ছোট বাচ্চারা আবার কিসের চিন্তা, ওদের জন্য চিন্তা করে তো আমরা বাবা মারা মরে যাই। তো যাই হোক, এখানকার ডক্টররা সাধারণত এইসবের জন্য কোনো রকম মেডিসিন দিয়ে থাকে না,
তো আমাদের দেশেও এত ছোট বাচ্চাকে এই সময় এই পেন রিলিফের জন্য কোনো মেডিসিন প্রেসক্রাইব করে থাকে কি না আমার ঠিক জানা নেই, তবে এখানে ডক্টররা বলে এই সময় ওদেরকে একটুখানি কমফোর্টেবল ফিল করাতে। তো কোলে নিয়ে ডাকলে ওরা কিছুটা হলেও আরাম পায়, তাই এই 4-5 ঘন্টা আমাদের কোলে কোলেই কাটিয়ে দেয়। কখনো কখনো মনে হয় ও তো কোলে নিয়েও কাঁদছে, তাহলে একটুখানি শুয়েই রাখি, কিন্তু সেটাও আমরা পারি না। এই সময়টা এত ওর কান্নাকাটি দেখে আমাদের খারাপ লাগে, তাই যতই আমরা টায়ার্ড থেকে আমাদের কষ্ট হোক না কেন ওকে আমরা কোলের মধ্যেই রেখে দিই। তবে এই সন্ধ্যে থেকে রাত অবধি বেশিরভাগ সময়টাই কিট্টুকে কোলের মধ্যে ওর বাবাই রাখে, কারণ সারাদিন ধরে ব্রেস্ট ফিড করাতে করাতে ওই কোলের মধ্যে নিয়ে রীতিমতো আমার হাত আর ঘাড় ব্যথা করে, তাই খুব বেশি ওকে আমি কোলের মধ্যে রাখতে পারি না। তো চলুন, রোহন ওদিকে কিট্টুকে সামলাতে থাকে, এই সময়টা আমি আবার রান্নাঘরে এসে রাতের খাবারের প্রস্তুতি করে নিই। আমার মনে হয় কিট্টুকে কোলের মধ্যে রাখাচ্ছে আমার যতই কষ্ট হোক না কেন রাতের ডিনারটা তৈরি করা অনেক বেশি ইজি। তো দেখি মাঝে মাঝে আমাকে অনেকে কমেন্ট করে জানতে চান যে আমি প্রেগনেন্সির টাইমে কি কি খেয়েছিলাম, হয়তো সেটা নিয়ে আলাদা করে ভিডিও দেওয়া হয়নি, কিন্তু ঠিক আছে, একদিন সময় করে না হয় আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তবে এখন দেখি মাঝে মাঝে আবার অনেকে কোয়েশ্চেন করেন যে ব্রেস্ট মিল্ক বাড়ানোর জন্য আমি কি খেয়ে থাকি। তবে হ্যাঁ, ব্রেস্ট মিল্ক আমাকে বাড়াতে হবে সেটা ভেবে আমি পার্টিকুলার কোনো খাবারই খাই না, নর্মাল যে খাবারগুলো খেয়ে থাকতাম সেটাই খেয়ে থাকি। এছাড়া ডক্টরের তরফ থেকে তেমন কোনো ফুড রেস্ট্রিকশন নেই এখানে। ওই প্রেগনেন্সির সময় থেকে শুরু করে আফটার ডেলিভারি স্মোকিং এবং অ্যালকোহল বাদে বাকি সব কিছুই খেতে বলেন। আর যারা আমার রেগুলার ব্লগ ফলো করেন অনেকেই জানেন আমি খুবই কম তেল মশলায় রান্না করে থাকি, এমনকি আমরা তো ঝালও খেতে পারি না জানেন, রান্নায় 2টোর বেশি লঙ্কা দিলে খুব ঝাল লাগে। যেটা আমি অ্যাভয়েড করি সেটা হলো বাইরের ওই পিৎজা বার্গার ওই জাঙ্ক ফুডগুলো। তো যাই হোক, আফটার ডেলিভারি মোটামুটি আমি সব ধরনেরই খাবার খাচ্ছি। এই তো এখন আজকে রাতের ডিনারে বানিয়ে নেব যেটা আমার খুবই ফেভারিট, কম তেল মশলায় স্যামন ফিশ ফ্রাই। এখানে যেহেতু ফ্রেশ মাছ বলতে এই সামুদ্রিক মাছগুলোই পাওয়া যায়, প্রেগন্যান্সির সময় অনেক সামুদ্রিক মাছ খাওয়া যায় না, তবে কিছু কিছু মাছ খাওয়া খুব ভালো, তার মধ্যে এই স্যামন ফিশ খাওয়াটা তো খুবই ভালো আর খুব কম তেলে কম সময়ের মধ্যে হয়েও যায়। তো দেখতেই পেলেন আমি ওই একটা মাছের টুকরোর মধ্যে ওই রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর একটু করে সুইট চিলি সস, পরিমাণ মতো লবণ আর গোলমরিচ দিয়ে মাখিয়ে দিয়ে ওই 1 চামচ অলিভ অয়েল আর 1 চামচ বাটারের মধ্যে এদিক ওদিক একটুখানি সময় নিয়ে সতে করে নিয়েছিলাম। ব্যাস, আজকে রাতের ডিনার তৈরি। এদিকে আমি ডিমের ঝোল বানিয়েছিলাম যেটা খুব চটপট হয়ে যায়, আর ওদিকে রয়েছে স্যামন ফিশ ফ্রাই। তবে হ্যাঁ, আমি যেটা বিশ্বাস করি ব্রেস্ট মিল্ক বাড়ানোর জন্য আমি তো তেমন কিছু এক্সট্রা খাই না, রেগুলার খাবারের মধ্যে বেশি করে প্রোটিন আর জলটা খেতে হবে, তাছাড়া আমি শাক সবজি ফলমূল তো এগুলো খেতেই থাকি। আজকের খাবারের মধ্যে যেমন খুব একটা বেশি সবজি খাওয়া হলো না, তাই কালকে ভেবেছি সব মেশানো সবজি একটা বানিয়ে নেব। ওই সাধারণত মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো, গাজর, বিনস, ফুলকপি এইসব দিয়ে একটা মেশানো সবজি বানিয়ে নিই। তবে হ্যাঁ, ডক্টররা সবসময় যেটা বলে থাকে সেটা হলো টেনশন কম নিতে হবে, স্ট্রেস কম নিতে হবে, সেটাও নাকি অনেক সময় ব্রেস্ট মিল্কের পরিমাণ কমে আসার কারণ হতে পারে। তো যাই হোক, রাতের খাওয়ার দাওয়ার খেয়ে নিয়ে সবার আগে কিট্টুর ডাইপার চেঞ্জ করব। ধীরে ধীরে ও একটুখানি শান্ত হয়ে আসছে, আর বিকেল থেকে এত কান্নাকাটি করে বলে রাতে হয়তো ও প্রথম ধাপে ওই 3 থেকে 4 ঘন্টার জন্য একটা টানা ঘুম ঘুমিয়ে নেয়। আমরাও না বিকেল থেকে ওকে খুব একটা ঘুম পাড়ানোর চেষ্টা করি না, এটাই ভয় যে রাতেও যদি ও জেগে থাকে তাহলে কি হবে, কারণ বিকেল থেকে যে ধকল আমাদের ওপর দিয়ে যায়, রাত জাগা আমাদের পক্ষে কোনোভাবেই তখন আর সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, ওকে আমি রাতে ঘুমানোর আগে অবশ্যই সকালবেলা যে ব্রেস্ট মিল্কটা পাম্প করে থাকি সেটাই ওকে আমি বোতল ফিট করাই, ওই ফ্রিজের মধ্যে রেখে দিই। ওই খাওয়ানোর আগে অল্প করে স্টেরিলাইজারের মেশিনে গরম করে নিই। তো যাই হোক, দিনে ওই ম্যাক্সিমাম 1 থেকে 2 বারই হয়তো বোতলে খেয়ে থাকে, বাকি সারাদিন ও আমার কাছ থেকে সরাসরি সাক করে খায়। অনেকেই বলে এইভাবে পাম্প করে বোতল ফিট করালে নাকি বিএমের ফ্লো কমে যেতে পারে, তবে আমি তো এখনও অবধি এই প্রবলেম ফেস করিনি। সেটা ডিপেন্ড করছে আপনি কতবার ব্রেস্ট মিল্ক পাম্প করছেন, যেমন আমি দিনে 1 বারই করি, আর রাতেও এই ঘুমানোর আগে 1 বারই বোতল ফিট করে, কখনো কখনো 2 বার হয়তো করে ফেলে। তবে বোতলে খাওয়াতে আমাদের বেশ সুবিধে হয়েছে, কারণ রাতে ওকে মেপে মেপে আমরা খাইয়ে দিই, তার ফলে পেটটাও খুব ভালো মতো করে ভরে থাকে, ভালো মতো করে 3 থেকে 4 ঘন্টার মতো প্রথম ধাপে টানা ঘুম ঘুমায়। অবশ্যই বোতল খাওয়ার পরে আমার কাছ থেকে একটুখানি খেয়ে তারপরে ঘুমোতে যায়। আর কিছু কিছু দিন ওদের হচ্ছে গ্রোথ ডে, সেদিন বাচ্চাদের খুব খিদে পায়, খুব খেতে চায়। আমার তো মনে হয় সেদিন আমি ওকে ঘন্টায় ঘন্টায় নয় বরং মিনিটে মিনিটে খাইয়েই চলছি, আর খুব টায়ার্ড হয়ে যাই। তো সেদিন আবার এই বোতল ফিটটা কিছুটা হলেও আমাকে শারীরিকভাবে শান্তি দেয়। তো চলুন, এইভাবে সন্ধ্যে থেকে রাত অবধি একদিনের যুদ্ধ শেষ হলো, আর ব্লগটা এখানেই শেষ করছি।